নিজের কেবিনে বসে অফিসের জরুরি কিছু কাজ করছি। হঠাৎ কেউ আমার রুমে ঢুকে সোজা আমার গালে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, ছোট লোক ফকিনি বাচ্চা খ্যাত, তুই এখানে কি করিস? গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। এই মেয়ে এখানে কেন? তাও সোজা আমাকে থাপ্পড় দিল কেন হঠাৎ? আপনি আমাকে এইভাবে মারলেন কেন? আর আমি অফিসে কাজ করি, তাই এখানে। কুত্তার বাচ্চা, তোকে মারবো না তো কি করব? শালা ছোট লোক ফকিনি কোথাকার। তুই ওই দিন আমাকে সবার সামনে অপমান করলি, আর তুই কি করে ভাবলি আমি তোকে এভাবে ছেড়ে দিব? দেখেন, ওই দিন আমি আপনাকে কোনো অপমান করি, জাস্ট আপনার ভুলটা ধরেছিলাম। কি বলি ফকিনি বাচ্চা? আমার অফিসে দাঁড়িয়ে আমার মুখে মুখে তর্ক হচ্ছে? তোর সাহস তো কম না। আপনার অফিস মানে? এটা আমার বাবার অফিস, বুঝেছিস ফকিনির বাচ্চা? আজ তোকে এই মুহূর্তেই অফিস থেকে বের করছি, জাস্ট ওয়েট অ্যান্ড সি। এটা শুনে আমি মেয়েটার হাত ধরে বললাম, ম্যাম ম্যাম প্লিজ, সামান্য ব্যাপার নিয়ে এমনটা করবেন না। ছোট লোক ফকিনির বাচ্চা, তোর এত বড় সাহস আমার গায়ে হাত দিস? ঠাস ঠাস করে আরো দুটো থাপ্পড় দিল মেয়েটা। আর কি বলি সামান্য? এই ব্যাপার তোদের মতো গরিব ছোটলোক বস্তির ছেলেরা সামান্য ভাবতে পারে, এই নীলা চৌধুরী না, বুঝলি? আপনি আমাকে যা শাস্তি দেবার দেন, তারপরও চাকরি থেকে বের করেন না প্লিজ। আমি অসহায় দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে বললাম কথাটা। তোর মতো ছোট লোকের কোনো যোগ্যতা নাই এই অফিসে চাকরি করার। দাঁড়া, তোর ঠিকানা লাগাচ্ছি। এটা বলে নীলা ম্যাম আমার কেবিন থেকে অনহন করে চলে গেল স্যারের কেবিনে। এখন আমি টেবিলে বসে মাথায় হাত দিয়ে বসে থাকলাম। চাকরির 1 মাস হতে না হতেই যদি চাকরিটা চলে যায়, তখন আমি কিভাবে কি করব? আমার পরিবার কেমনে চালাবো? বাবার ওষুধের খরচ, ছোট ভাইয়ের পড়ার খরচ কিভাবে জোগাড় করব? মোট কথায় আমার পরিবার কিভাবে চালাবো, এসব ভাবতে ভাবতেই নিজের চোখ দিয়ে পানি পড়তে লাগলো আমার। কারণ এই চাকরি গেলে আমরা না খেয়েই মরতে হবে। ও, আপনাদের পরিচয় দিয়ে নেই, আমি আহমেদ, বাবা মায়ের 2 মাত্র সন্তান। আমার ছোট্ট একটা ফাজিল ভাই আছে, এবার 8ম শ্রেণীতে পড়ে। আমরা মধ্যবিত্ত। আম্মুর নাম ফারজানা, পেশা গৃহিণী। বাবা মিরাজ হাসান একটা প্রাইভেট কোম্পানির ম্যানেজার ছিলেন। আমি 2 বছর হলো অনার্স শেষ করলাম, তখন থেকে জব খুঁজতেছিলাম। বাট এই বাংলাদেশে টাকার মামা খালা ছাড়া কিছু সম্ভব না। আমি এখন যে অফিসে চাকরি করছি, এটা হচ্ছে বাবা যে অফিসে আগে চাকরি করতো সেই অফিস। আমার বাবা একদিন অফিস থেকে আসার সময় হঠাৎ বাবার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। সে থেকে ঘরে বসেই থাকতে হয়, তবে লাঠি দিয়ে হাঁটে। সে থেকে আমাদের গরিবত্ব শুরু। এদিকে আমার কোনো চাকরি নেই, 2 একটা টিউশন, আর বাবার জমানো টাকা দিয়ে কোনো মতেই ঘর চলছে। হঠাৎ বাবা আমাকে বলল, বাবা যে অফিসে চাকরি করতো সেই কোম্পানিতে যেতে। তিনি নাকি সব বলেছে, ইন্টারভিউ দিলেই পাশ করলে চাকরি হয়ে যাবে। তারপর আমিও বাবার কথা মতো সেই কোম্পানিতে গেলাম। আল্লাহর রহমতে চাকরিও হয়ে গেল। আর যিনি আমাকে থাপ্পড় দিল, সে হচ্ছে নীলা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ভবিষ্যতের মালিক নীলা। নীলার বাবার নাম রফিক চৌধুরী, মায়ের নাম রেহানা চৌধুরী। বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়ার কারণে অনেক জেদি, অনেক অহংকারী হয়ে উঠেছে। আপনাদের পরিচয় দিতে পিয়ন চাচা এসে ডেকে গেল আমাকে, নাকি স্যার ডাকছে। তাই কি কারণে নীলা ম্যাম মানে স্যারের মেয়ে আমাকে থাপ্পড় দিল তা বলা হয়নি। সেখান থেকে আসলে না হয় বলবনি কেমন। তারপর আমি নিজেকে স্বাভাবিক করে এক প্যাক পা করে স্যারের কেবিনের দিকে বাড়াচ্ছি, কিন্তু আমার পা যেন চলতেই চাইছে না। কি করব তাও বুঝতে পারছি না। মাথায় শুধু ঘুরতেছে চাকরি তো বলো, এখন কি করে পরিবার চালাবো? অনাকাঙ্ক্ষিত ভাবে চাকরি যাওয়া ব্যাপারটা একমাত্র মধ্যবিত্ত ঘরের ছেলেরাই জানে, কারণ তাদের একটা চাকরি পাওয়া মানে সোনার হরিণ হাতে পাওয়ার সমান। অনেক কষ্টে স্যারের কেবিনের সামনে এসে নক করে বললাম, স্যার আসবো? আসো। মাথা নিচু করে স্যারের কেবিনে ঢুকে একপাশে দাঁড়িয়ে থাকলাম। হালকা চোখ তুলে দেখি স্যারের মেয়ে মানে নীলা আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। তা আমি আবার চোখ নামিয়ে ফেললাম। এই নাও আহমদ, তোমার এই মাসের বেতন। স্যারের কথা মতো হাত বাড়িয়ে বেতনটা নিলাম। অনেকটা খুশি লাগছে, তবে পরক্ষণে স্যারের বলা কথাটা শুনে আমার হাসি মুখটা বেজার হয়ে গেল। আর তোমাকে আর এই পোস্টে চাকরি করতে হবে না। স্যারের মুখে এমন কথা শুনে বুকের মাঝে এমন ব্যথা করলো যেন আমার বুকে কেউ 3-4 রাউন্ড গুলি করে দিল। অসহায় দৃষ্টিতে স্যারের দিকে তাকিয়ে আমতা আমতা করে বললাম, স্যার এই কাজটা করবেন না। আপনি জানেন আমার পরিবার চালানোর মতো কেউ নেই, আমার উপর পুরো পরিবার নির্ভর করছে। যদি চাকরিটা চলে যায় আমরা পথে বসবো। স্যার এমনটা করেন না প্লিজ। আমার কিছু করার নাই।
তুমি আর এই পোস্টে চাকরি করতে পারবে না। স্যারের কথা শুনে অনেক কষ্ট, চোখের মাঝে কান্না আটকে চলে আসতে যাব, তখন স্যারের মেয়ে বলে উঠলো, ওই থাম, কোথায় যাচ্ছিস? তোকে আমি যেতে বলেছি? ম্যাম এখানে তো আর চাকরি নেই, তা থেকে আর কি করব? কষ্টমাখা কণ্ঠেই বললাম কথাটা। কে বললো তোর চাকরি নেই? তোকে তোর অযোগ্য পোস্ট থেকে সরিয়ে দিয়ে যোগ্য পোস্টে রাখা হয়েছে, আমার পিএ হিসেবে নিয়োগ করা হয়েছে। ম্যামের কথা শুনে আমার খুশি আর কে দেখে, কারণ চাকরি যাওয়ার কথা ছিল আর এখন ডাইরেক্ট পিএ। এত খুশি হতে হবে না, আমার পিএ হতে হলে আমার গাড়ি চালাতে হবে, আমি যেখানে যাব সেখানে যেতে হবে, যখন যেই মুহূর্তে ডাকবো সেই মুহূর্তে আমার সামনে আসতে হবে। মোট কথা, আমার ব্যক্তিগত কাজের লোক হবি তুই, এবং আমার সব কথা শুনতে হবে। আমি ম্যামের কথা শুনে বললাম, এটা কেমন কথা ম্যাম? আমি যেটা বলছি সেটাই রাজি হলে হবি, তা না হলে তুই আসতে পারিস। আমি ভাবলাম চাকরি না থাকার চেয়ে এটা করা বেস্ট হবে, কারণ এই অবস্থা আরেকটা চাকরি পাবো কিনা তার সন্দেহ। তার চেয়ে বরং হাজার কষ্ট হলো এই চাকরিটাই করি, ভেতরে ভেতরে না হয় আরেকটা খুঁজবো না। আমি রাজি। গুড, তাহলে এই পেপারটা সাইন কর। এটা কিসের কাগজ ম্যাম? যেটা বলছিস সেটা কর, তা না হলে বুঝতেই পারছিস। এমন কথা শুনে আমি ভয়ে তাড়াতাড়ি সাইন করে দিলাম। যা, শেষবারের মতো তোর এই অফিসে কাজ করে নি, কাল থেকে আমার পিএ হয়ে আমার সাথে থাকবি। তারপর আমি আর কোনো দিকে না তাকিয়ে সেখান থেকে চলে আসলাম। এদিকে কি রে মা, তুই এমনটা কেন করলি? ছেলেটা অফিসে ভালোই তো কাজ করে, কি লাগলে আমাকে বলতি। আরে বাবা, তোমাকে এত কিছু বুঝতে হবে না, আমি গেলাম। এই বলে চলে গেল। পাগল একটা, কি থেকে কি করে নিজেও জানে না। এদিকে আমি কেবিনে এসে ভাবতে লাগলাম, সামান্য একটা ঘটনার জন্য ম্যাম আমার সাথে এমন ব্যবহার করতে পারলো। সেখানে তো আমার কোনো দোষ নেই, আমি জাস্ট ম্যামকে ভুল ধরে দিয়েছিলাম, তার জন্য এমনভাবে আমাকে থাপ্পড় দিতে পারলো, আমার মা বাবাকে গালি দিতে পারলো। আচ্ছা, আপনারা কিছু বুঝতে পারছেন না তো? আচ্ছা, তাহলে আমি বুঝিয়ে দিই, চলেন ফ্ল্যাশব্যাক। দিনটি ছিল শুক্রবার, অফিস ছিল এই তো 2 দিন আগের কথা আর কি। মন চাইছে একটু এলাকাটা ঘুরে দেখি, যেই ভাবা সেই কাজ। সকালে নাস্তা করে আম্মু বলে হাঁটতে বের হলাম। হাঁটতে হাঁটতে একটা পার্কের সামনে চলে আসলাম, তখন চোখ গেল পার্কের গেটের সামনে একটা সুন্দরী মেয়ে আর একটা রিক্সা চালক কথা কাটাকাটি করছে। আমার একটা স্বভাব আছে যে কোনো কিছুতে নাক গলানো, এটাই হয়তো আমার সবচাইতে বদ অভ্যাস। তা আমি আর সেখানে না দাঁড়িয়ে তাদের সামনে গেলাম। কি হয়েছে চাচা? মত দেখান না মামা, এই মামুনিটা অমুক জায়গা থেকে এখনো পর্যন্ত এসেছে, ভাড়া হচ্ছে 100 টাকা, কিন্তু এই মামুনিটা দিচ্ছে 50 টাকা। সামান্য একটা রিক্সা চালক হয়ে আমাকে মামুনি ডাকছিস? কোন অধিকারে? মেয়েটার কথা শুনে ইচ্ছে করছে কষে কষে একটা থাপ্পড় দিতে। এই আপু, আপনি চাচার সাথে এইভাবে কথা বলছেন কেন? আইছে হরেক ফকিনের পোলা আমাকে জ্ঞান দিতে। ভাড়া যেটা দিচ্ছিস সেটা নে বলছি। দেখেন, ভদ্রভাবে কথা বলেন। আপনার মা বাবা কি কোনো শিক্ষা দেয়নি একজন বাবার বয়সের মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়? ছোট লোক, তোর এত বড় সাহস আমার বাবা মার শিক্ষা নিয়ে প্রশ্ন তুলিস? তুই জানিস আমি কে, আমার বাবা কে? সেটা আপনার ব্যবহারেই বলে দিচ্ছি। আপনি একজন বড়লোক বাবার বেগে যাওয়া অহংকারী মেয়ে। এখন বেশি প্যাচাল না করে চাচার পাওনাটা দিয়ে দিন। কি বলি? ছোট লোক? আমি অহংকারী? এটা বলে আমার গালে একটা থাপ্পড় দিয়ে দিল মেয়েটা। মেয়েটার এমন কাজে আমি আমার মাথা গরম হয়ে গেল, রাগে থাপ্পড় দিতে গিয়েও দিলাম না। এই হাতটা তোলাছিলাম কেন জানিস? তোকে মারার জন্য। কিন্তু আমি মেয়েদের গায়ে হাত তুলি না। তোদের অনেক টাকা আছে, কিন্তু ভালো একটা মন নেই। তোরা এখানে সেখানে হাজার হাজার টাকা খাবার অপচয় করিস, কিন্তু একটা অসহায় মানুষ তোদের কাছে খাবার চাইতে বা সাহায্য চাইতে আসলে তোরা তাদের দূর দূর করে তাড়িয়ে দিস কেন? আচ্ছা, তোরা কি মনে করিস তোরা মানুষ আর আমরা গরিবরা কি মানুষ না? এই চাচারা কত কষ্ট করে রিক্সা চালিয়ে তার সংসার চালায়, আর তোর কাছে ন্যায্য ভাড়া চাইছে, তা দিতে পারছিস না কেন? একটা রেস্টুরেন্টে খেতে গেলে সেখানে ওয়েটারকে 200-100 টাকার টিপস দিতে ভুলে যাস না। আমি কিন্তু এটা দিতে মানা করছি না, তবে এই চাচার ভাড়াটুকু দিতে পারছিস না কেন? শুধু কি পারিস বাবার টাকার গরম দেখাতে? তাছাড়া কি পারিস? তোদের মতো কিছু মানুষের কারণে আজ আমাদের দেশের এই অবস্থা। আমার এমন কথা জুড়ে বলা দেখে মেয়েটা ভয়ে আশপাশে তাকে দেখলো, লোক জমা হয়ে গেল। এই ভাড়া দিবি
নাকি এখানে বেঁধে রাখবো? মেয়েটা আমার ধমক শুনে তাড়াতাড়ি টাকা বের করে দিল। দেখেন, আমি এইসব আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি, এসব বলছি আপনাকে বোঝাতে যে আমরা সবাই মানুষ, আর মানুষ মানুষের জন্য। কিন্তু মেয়েটা আমার কথা কানে না নিয়ে চলে যেতে লাগলো হর্ন হর্ন করে, আর যেতে যেতে বলল, ছোট লোকের বাচ্চা, তুই আমাকে সবার সামনে অপমান করলি তাই না? তোকে তো আমি পরে দেখে নিব। আরে যা যা, কি করবি দেখা যাবে। দেখছেন, এদের কখনো শিক্ষা হবে না। এত সুন্দর করে বুঝলাম কিন্তু উল্টা বুঝে গেল। এই ছিল আমার ভুল, যার কারণে আজ আমার চাকরি যেতে যেতেই বেঁচে গেল। এখন আপনারা বলেন, আমি কি কিছু ভুল করেছিলাম? যাই হোক, আপনাদের বলতে বলতে একটা ফাইল কমপ্লিট করলাম, তারপর স্যারের কাছে নিয়ে যেতেও লাগলাম। স্যার, আসবো? আরে আহমদ যে, আসো আর বসে পড়ো। তারপর আমি স্যারের অনুমতি নিয়ে ভেতরে ঢুকে বসে ফাইলটা স্যারের হাতে দিলাম। স্যার ফাইল দেখতে দেখতে বলল, আহমদ, আমি চাইছিলাম তুমি অফিসে কাজ করো, কিন্তু আমার মেয়ে কেন জানি তোমাকে নিজের প্রিয় বানিয়ে নিল। স্যার, চাকরি যায়নি এটা আল্লাহর কাছে শুকরিয়া করি। আহা, তুমি কি যে বলো না, তোমার চাকরি কেন যাবে? তখন তো এমনি দুষ্টুমি করছিলাম। যাই হোক, আমার মেয়েটা একটু দেখে রাখিও। বিদেশ থেকে পড়াশোনা শেষ করে মাত্র কয়েকদিন হলো দেশে আইছে। আর কিছু বললে তুমি কিছু মনে করিও না। আসলে মেয়েটা একটু রাগী, তবে মন ভালো। স্যারের দিকে একটা হাসি দিয়ে, জি স্যার, আমি দেখে রাখবো, মনে মনে বললাম। আর মন ভালো একটা বাবার সমান মানুষকে যে সম্মান করতে পারে না, তার আবার মন ভালো। আচ্ছা, তুমি এখন বাড়ি যেতে পারো। এখন তোমার আর কোনো কাজ নেই। খুশি হয়ে বললাম, ওকে স্যার, তাহলে আমি আসি। এটা বলে স্যারের কেবিন থেকে বের হয়ে নিজের কেবিনে কিছুক্ষণ থেকে চলে গেলাম মার্কেট। বাবার জন্য একটা পাঞ্জাবি, মার জন্য একটা শাড়ি, আর ছোট ভাইয়ের জন্য একটা শার্ট আর একটা প্যান্ট কিনলাম। তারপর ফার্মেসি থেকে গিয়ে বাবার জন্য ওষুধ কিনে সোজা বাড়ি চলে গেলাম। কলিং বেল দিতেই ছোট ভাই নেহাল দরজা খুলে দিল। ভাইয়া, তোর হাতে এসব কি? তোদের জন্য কিছু শপিং করলাম। হাসানি, আম্মু, ও আম্মু, তাড়াতাড়ি এসো। ভাইয়া কি এনেছে দেখে যাও। কি রে বাবা, এত চিৎকার দিচ্ছিস কেন? এটা বলতে বলতেই মা রুম থেকে বের হয়ে আমাকে দেখে বলল, আহমদ বাবা, এত তাড়াতাড়ি? আর হাতে এগুলো কি? মা, তোমাদের জন্য কিছু শপিং করলাম, আর কি প্রথম বেতন পেলাম। তাই বলে এসব তোকে কে আনতে বলছে? আরে ধরো তো, আমি গেলাম রুমে, খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। এরা বলে রুমে চলে গেলাম। একই দিকে নীলা রুমে বসে বসে ভাবছে, ছোট লোকের বাচ্চা, এইবার দেখাবো মজা তোকে। আমাকে অপমান করা, তাই না? তুই ভুল মানুষের সাথে পাঙ্গা নিয়েছিস, ছোট লোক। এটা বলে একটা ডেভিল হাসি দিল। এদিকে আমি দুপুরে খাবার খেয়ে ঘোরাফেরা করতে লাগলাম। এভাবে আজকের দিনটা পেরিয়ে গেল। পরের দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সুন্দর করে ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হয়ে স্যারের বাড়ি চলে গেলাম। বাড়ির সামনে দাঁড়িয়ে ভাবছি, আল্লাহ জানে এই মেয়ে আমার সাথে কি করে। ওই দিন বলেছিল অপমানের প্রতিশোধ নেবে। না, এই চাকরি আর করা যাবে না, দেখি চাকরি খুঁজতে হবে, এসব ভাবছি। তখন একটা লোক এসে বলল, স্যার, ম্যাম বলল এই চাবিটা আপনাকে দিতে, আর ওই যে ওইখানে গাড়ি রাখা আছে। এটা বলেই লোকটা চলে গেল। আর আমি সেখানে দাঁড়িয়ে না থেকে গাড়ির কাছে গিয়ে হেলান দিয়ে বাড়িটার দিকে চেয়ে থাকলাম। হঠাৎ চোখ গেল বাড়ি থেকে বের হয়ে একটা সুন্দর রমণীর। কি সুন্দর কালো লম্বা চুল, ঠোঁটে হালকা লিপস্টিক, হালকা মেকআপ, আর পরনে কালো থ্রি পিস। মনে হচ্ছে এক্ষুনি আকাশ থেকে নেমে আসা একটা সুন্দরী কালো পরি। আমি আবার হালকার উপরে ঝাপসে করে বাসিয়ে গেলাম আর বলতে লাগলাম, মেয়েটাকে বোঝাই যাচ্ছে না এই মেয়েটা অহংকারী, আর কে বলবে বিদেশে থাকতো। হ্যাঁ, আপনারা ঠিকই বলেছে, এটা আর কেউ না, এটা নীলা। এসব ভাবতেছি, হঠাৎ করে গালে ঠাস ঠাস করে থাপ্পড় পড়তেই হুঁশ ফিরল। গালে হাত দিয়ে নীলার দিকে তাকিয়ে আছি। এই ফকিনীর বাচ্চা, জীবনে কখনো মেয়ে দেখিসনি? এভাবে হাঁ করে তাকিয়ে আছিস যে? ম্যামের কথা কি বলবো বুঝতে পারছি না। এইভাবে হ্যাবলার মতো দাঁড়িয়ে না থেকে দরজা খোল, ছোট লোকের বাচ্চা। ম্যাম, আপনি আমাকে যা বলেন না কেন, আমার বাবা মাকে নিয়ে কোনো কথা বলবেন? আমার কথা শুনে নীলা ম্যাম আরেকটা থাপ্পড় দিয়ে আমাকে বলল, ওই, তোর তো সাহস কম না, আবার মুখে মুখে তর্ক করিস? ছোট লোক থাকার লুইচামি করিস, আর এতে গালি দিলে দোষ, তাই না? ম্যাম, আমি কখন লুচ্চামি করছি? আবার মুখে মুখে তর্ক করিস? আচ্ছা, তুই এখানে দাঁড়িয়ে থাক, আমি বরং যাই, আর তোর কাজ করা লাগবে না। না না ম্যাম, এমনটা করবেন না, আমি এক্ষুনি দরজা খুলে দিতেছি। তারপর গাড়ির দরজা খুলে দিতেই নীলা ম্যাম গাড়িতে ঢুকে পড়লো।
আর আমার চোখের কোণে হালকা হয়ে থাকা পানি মুছে গাড়িতে উঠে গাড়ি চালাতে লাগলাম। কি করব বলেন, গরিব হয়ে জন্মেছি তো, তেমন বড় লোকের কথা শুনতে হবে। ম্যাম কোথায় যাবেন? নদীর পাড়ে নিয়ে যা। তারপর ম্যামের কথা মতো গাড়ি চালাতে লাগলাম। একটু পর নদীর পাড়ে এনে গাড়ি থামালাম। নীলা ম্যাম নেমে বলল, এখানে থাক, আমি আসছি। এটা বলে ম্যাম চলে গেল আর আমি গাড়ির সাথে হেলান দিয়ে ফোন টিপতে লাগলাম। এদিকে ম্যাম পার্কে গিয়ে তার কলেজ জীবনের দুই বেস্ট ফ্রেন্ডের কাছে গেল, নাইমা আর নেহা। নীলাকে দেখে দৌড়ে গিয়ে জড়িত হলো। দোস্ত, প্রায় 4 বছর পর দেখা আমাদের। দোস্ত। ভেবেছিলে বিদেশে গিয়ে অনেক পাল্টে যাবি, কিন্তু তুই তো একদম আগের মতোই আছিস। আরে কি যে বলিস না, আমি কেন পাল্টে যাব? দোস্ত, এই কিউট ছেলেটা কে রে? তোর বয়ফ্রেন্ড নাকি? আরে কি যে বলিস না, এই ছোট লোক খ্যাত আমার বয়ফ্রেন্ড হবে কেন? সে তো আমার ড্রাইভার। কি বলিস? আমার কিন্তু ছেলেটাকে দেখে ড্রাইভার মনে হচ্ছে না। কি হ্যান্ডসাম, স্টাইলিশ, এ তো ড্রাইভার হতে পারে না। নিহার কথা শুনে নীলা রেগে বলল, এত যখন হ্যান্ডসাম লাগছে, যা না যা, বিয়ে করে নে। আচ্ছা, এইসব বাদ দে। এখন কি করছিস? বিয়ে করবি কখন? আরে বিয়ে এখন না, বিদেশ থেকে সবে আসলাম, কয়েকদিন ঘোরাঘুরি, তারপর বাবা বলছে অফিস সামলাতে, অফিসে জয়েন করব, তারপর যা করার করব। এখন বল, তোরা কি করছিস? এই তো একটা কোচিং সেন্টার খুলছি, সেখানে বাচ্চাদের পড়াই, আর নেহা তার বাবার অফিস সামলায়। ও আচ্ছা, কিছু খাবি? চল ফুচকা খাবো। আরে যেতে হবে না, ছোট লোকটাকে ডাক দি, সে এনে দিবে। দোস্ত, ছেলেটাকে এমন ভাবে বলছিস কেন? সে তো একটা মানুষ, তাই না? তুই চুপ থাকবে রি। এটা বলে নীলা আমাকে ডাক দিল। আমি ফোন টেপা আর দূরে থাকার কারণে নীলা ম্যামের ডাক শুনতে পেলাম না। এদিকে আমার কোনো প্রতিক্রিয়া না দেখে নীলা জোরে চিল্লাতেই আমি হালকা করে অনুভব করলাম কে যেন আমাকে ডাকছে। আশেপাশে তাকে দেখে এটা ম্যাম। আয় ফকিনি, এদিকে আয় বলছি। ম্যামের ডাক শুনে আমি তাড়াতাড়ি নিজেকে সামলিয়ে ম্যামের কাছে যাই। ঠাস ঠাস করে দুটো থাপ্পড় দিয়ে বলল, ছোট লোক খ্যাত, তোর দাম বেড়ে গেছে নাকি এত দামি গাড়ির পাশে দাঁড়িয়ে? আমি গালে হাত দিয়ে বললাম, সরি ম্যাম, বুঝতে পারলাম না। বুঝতে পারছি, কেমনে তোরা তো ছোট লোক, কখনো এত দামি গাড়ির পাশে দাঁড়াসনি, তাই একটু ভাব থাকবে। নীলা ম্যামের কথা শুনে একটু মুচকি হাসলাম। আবার হাসতেছে? হেই, তোর লজ্জা শরম নাই? ছোট লোক কোথাকার, এত অপমানের পরেও একটা কাজ ঠিক মতো করতে পারিস না। আই, আমি যে তোকে এত চিৎকার দিয়ে ডাকছি, না শোনার ভান কেন করছিস? সরি ম্যাম, এত দূর থেকে আপনার ডাক শুনতে পাইনি। একদম মিথ্যা কথা বলবি না, যা আমাদের জন্য 3 প্লেট ফুচকা নিয়ে আয়। ছোট লোক কোথাকার। হাতে টাকা ধরে দিয়ে বলল, দেখিস আমার বেঁচে যাওয়ার টাকা মেরে দিস না। নীলার কথা শুনে কিছুটা কষ্ট হলেও আমি কিছু না বলে ফুচকা আনতে গেলাম। দোস্ত, ছেলেটার সাথে এমনটা না করলো পারতি। আর ছেলেটা তো ঠিক বলছে, এত দূর থেকে যে ডাক দিয়েছিস সেটা তো সে কানে শুনতে পাবে না। তোরা চুপ থাকবি? আচ্ছা, এই ছোট লোকের জন্য তোদের এত দরদ কেন? এখানে দরদের কি আছে? যেটা সত্যি সেটা বললাম, আর কি। দেখ, তোদের সাথে আড্ডা দিতে আসছি মুড ভালো করার জন্য, ওই ফকিনের কথা বলে মুড খারাপ করিস না, বলে দিলাম। আচ্ছা, ছেলেটার সাথে তুই এমনটা করছিস কেন? তাহলে তোরা শুনবি? তাহলে শোন। এই বলে তার বান্ধবীদের সব বলে দিল। দোস্ত, তুই কি ভেবে দেখেছিস তুই যেটা করিস এবং যেটা এখন করিস ঠিক? অবভিয়াসলি সঠিক। তাহলে আমাদের কিছু করার নেই, সময় হলে বুঝতে পারবি। তোরা কিসের কথা বলছিস? আচ্ছা বাদ দে, ওই যে ছেলেটা ফুচকা নিয়ে আসছে। এদিকে আমি ফুচকা নিয়ে এসে তাদের হাতে ফুচকা দিলাম। যা, 3টা পানির বোতল নিয়ে আয়। ম্যাম, এসব কথা বলতে পারলেন? এটা বলতে ম্যাম আবার গালে থাপ্পড় দিল। আমি গালে হাত দিয়ে মনে মনে বললাম, শালির কথার থেকে হাত বেশি চলে। এভাবে কিছুদিন গেলে আমাকে আর চিনাই যাবে না। কুত্তা, আমাকে তুই শিখাস কখন কি বলতে হবে? যা, যেটা আনতে বলছিস সেটা আন গিয়ে। তারপর আমি আর দাঁড়িয়ে না থেকে চলে গেলাম পানির বোতল আনতে। একটু পর পানির বোতল নিয়ে ম্যামকে দিয়ে যখন আসতে যাব, হঠাৎ আমি নিচে পড়ে গেলাম।
আমার পড়া দেখে ম্যাডাম সহ আশেপাশে সবাই হাসতে লাগলো। আমি এমন একটা পরিস্থিতিতে পড়বো সেটা কখনো ভাবতে পারিনি। মানুষকে ভালো বোঝাতে গিয়ে আজ নিজেকে অপমানিত হচ্ছি। তারপর নিজেকে সামনে যখন নীলা ম্যামকে কিছু বলতে যাবো, তার আগে নীলা ম্যাম আমার কাছে এসে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় দিয়ে বললো, কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার পায়ের সাথে তোর পা টাচ করার? হুম, শালা লুচ্চা লাফাঙ্গা। মা বাবা কি তোকে কখনো শিক্ষা দেয়নি? ম্যাম আমি তো আপনাকে কিছু করিনি, উল্টো আমার পায়ে আপনি ল্যাং মারছেন। এতে আপনি মা বাবাকে কেন টানছেন? তোর ওর মা বাবা টানবো না তো কি? হুম, কিভাবে একটা মেয়েকে সম্মান করতে হয় সেটা যদি তোর মা বাবা শেখাতো, তাহলে আজ তুই আমাকে এমন বাজেভাবে টাচ করতি না। আরে তোকে কিভাবে শেখাবে? থাকিস তো বস্তিতে, তারা হয়তো এমন। নীলার কথা শুনে মাথা গরম হয়ে গেল। নিজের রাগ আর ধরে রাখতে পারলাম না, তাই কষে দুটো থাপ্পড় দিলাম। ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে থাপ্পড় দেওয়ার? আরে রাগ তোর থাপ্পড়, তুই এর এই অত্যাচার অনেক সহ্য করছিস এই 2-3 ঘন্টা ধরে। এই তুই বলছিস না আমার পরিবার আমাকে মেয়েদের সম্মান করতে শেখায়নি? আমাকে মেয়েদের সম্মান করতে শেখায়নি, তাই তোকে অনেক আগে থেকেই সহ্য করছি। সেই সকাল থেকে তুই আমার মা বাবাকে গালি দিয়ে যাচ্ছিস। ব্যাস, অনেক হয়েছে। আচ্ছা, তুই যে আমাকে বলছিস পারিবারিক শিক্ষার কথা, তুই পাইছিস পারিবারিক শিক্ষা? সামান্য একটা বাবার সমান লোককে যে যা তা বলতে পারে, সে আমাকে বলছে নাকি আমার পারিবারিক শিক্ষার অভাব। এই এত পড়ালেখা করে তোর ড্রাইভার হয়েছি কারণ আমার পরিবার চালানো দায়িত্ব আমার কাঁধে, আর আমি যদি বেকার হয়ে যাই তাহলে আমার পথে বসতে হবে, তাই এই কাজটা করছি। কিন্তু আর না, তোর এই কাজ আমি আর করবো না। যেই কাজ করতে আমার মা বাবাকে গালি শুনতে হয়, সেই কাজের বেতনের টাকা দিয়ে আমি কিভাবে সংসার চালাই? এটা আমার দ্বারা সম্ভব না। তোর কাজের গুষ্টি মারি, তোর কাজ করাচ্ছে না খেয়ে মরা ভালো। এক নিঃশ্বাসে কথাগুলো বলেই এটা বলে সেখান থেকে চলে আসলাম। আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমার মা বাবাকে নিয়ে গালি, এটা আমি কখনো সহ্য করতে পারবো না। দরকার হলে পথে বসে থাকবো, তারপরেও আমি ওই মেয়ের কাজ করবো না। এদিকে নীলা গালে হাত দিয়ে এখন বোঝার চেষ্টা করছে এখানে কি হলো, আর ওই ছোট লোকটা কি বলে গেল বুঝতে পারছে না। তখন নিয়া বলে উঠলো, দেখলি তো, এখন বুঝ, সামান্য ব্যাপারকে এত বড় করস তুই, আর তোর দোষে তুই সবার সামনে অপমানিত হলি। এটা শুনে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, শালা ছোট লোকের বাচ্চা, এত বড় সাহস আমাকে সবার সামনে থাপ্পড় মারা, অপমান করা, তাই না? এই নীলাকে মনে হয় চিনে না। এইবার দেখবে এই নীলা কি চিনিস। এটা বলে আর কাউকে কিছু না বলে নীলা হন হন করে চলে গেল। এদিকে আমি বাড়িতে এসে কোনো দিকে না তাকিয়ে আমার রুমে চলে আসলাম। আমার এমন আশা দেখে মা কিছুটা অবাক হলো, তাই আম্মু আমার পিছন পিছন আমার রুমে আসলো। এসে দেখলো আমি কম্পিউটারে বসে কি জন্য করছি। তারপর আম্মু আমার মাথায় হাত বোলাতে বোলাতে বললো, বাবা, এই সময় বাড়িতে কিছু কি হয়েছে? না মা, কিছু হয়নি। তো চাকরিতে যাসনি আজ? না আম্মু, চাকরি ছেড়ে দিছি। আচ্ছা, আমার জন্য 1 কাপ চা আনো তোমার। আচ্ছা বাবা, আমি আনতাছি। এদিকে আমি কম্পিউটারে রিজাইন লেটার লেখা শেষ করা মাত্রই আম্মু আমার জন্য চা নিয়ে আসলো। আমি আম্মুর হাত থেকে চা নিয়ে খেতে লাগলাম। আচ্ছা বাবা, চাকরি তো ছেড়ে দিলি, তা এখন কি করবি? কিছু করব না, টুটু করব আর বসে বসে খাবো। তোমার স্বামীর জন্য ওই অফিসে কাজ করতে গেছি, তা না হলে আমি যেতামই না। এমন ভাবে বলছিস কেন? তোর বাবার বন্ধু, তাই তোকে ওই অফিসে কাজ করতে বলছে? নীলা ম্যামের বাবা হচ্ছে আমার বাবার বন্ধু, বাবা বলছে তাই তো গেছিলাম। এখন আর আমার ভালো লাগছে না, তাই যাবো না। আর এমনিতেই কি আমরা চলতে পারবো না? কোনো মতে তো চলতে পারবো, তাই না? আমি সেটা জানি না, তুই চাকরি ছাড়ছিস সেটা তুই তোর বাবাকে বল গিয়ে, আমাকে কেন বলছিস? আম্মু কথাটা বলেই চলে গেল আর আমি কম্পিউটারে কাজ করতে লাগলাম। এভাবে কম্পিউটারে কাজ করতে করতে দুপুর হয়ে গেল, তাই ফ্রেশ হয়ে খাবার খেতে গেলাম। খাবার টেবিলে বসে খাবার খেতে লাগলাম, তখন আব্বু বলল, কিরে তুই চাকরিটা ছাড়লি কেন? ভালো লাগছে না তাই ছেড়ে দিছি। তোর ভালো না লাগলে হবে? এখন সংসার কিভাবে চলবে? এদিকে আমিও তো ঘরে বসে থাকি। কেন? আগে যেভাবে নিজের খরচ চালাতাম, রেস্টুরেন্টে কাজ করে চালাবো? তখন তো নিজের খরচ চালাতি, এখন তো পরিবারের খরচ চালাতে হবে। একটু বোঝার চেষ্টা কর, তোকে এত কষ্ট করে পড়ালেখা করলাম ওই ওয়েটারের কাজ করতে, তাই না? দেখো বাবা, পৃথিবীতে কোনো কাজই ছোট না, আর আমি যে করেই হোক পরিবারের খরচ চালাবো ইনশাল্লাহ। আমি জানি না, তোর কাছে যেমন ভালো লাগে তেমন কর। শালার কপালটা খারাপ আমার, কেউ আমার মন বুঝতে চায় না, না চাইলো বাবা আর না চাইছে ছেলে। তারপর অনেকভাবে বাবা বোঝাতে চেয়েছিল, কিন্তু আমি আমার কথায় একটাই, ওই অফিসে চাকরি করব না। কেমনি চাকরি করব?
আপনারাই বলেন। ওই মেয়ে শুধু শুধু আমার মা বাবাকে গালি দেয়, সেখানে কি করে চাকরি করে? তারপর কোনো মতে খাবার খেয়ে রুমে গিয়ে কিছু বিজ্ঞাপন দেখতে লাগলাম। সেখান থেকে কিছু কোম্পানির লোক নিয়োগ নেবে, সেখান থেকে 2টা কোম্পানিতে আবেদন করে গেম খেলতে লাগলাম। তখন নিহাল আমার রুমে এসে, ভাইয়া কি করছিস? এই তো কম্পিউটারে বসে মোবাইল টিপি। ভাইয়া তুমি তো গেম খেলছো, তোমার মোবাইলটা আমাকে একটু দিবা? কেন? প্রেম করব তাই। ছোট ভাইয়ের মুখে আমার কথা শুনে কিছুটা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলাম। এইভাবে তাকাতে হবে? আমি পাগলামি করছি। দাও তো মোবাইলটা, একটু লুডো খেলবো। এরা বলে আমার পাশ থেকে ফোন নিয়ে চলে যেতে লাগলো। ফোন আমি না দেওয়ার পরেও, তখন তুই নিয়ে যাচ্ছিস, তাহলে অনুমতি নিতেছিস কেন? আরে ফর্মালিটি আর কি, ফিডার খাও নাকি? এটা বলে নিহাল চলে গেল। এই ছেলের এমন কথা আমার মাথার উপর দিয়ে গেল। তারপর কিছুক্ষণ গেম খেলে কম্পিউটার যখন বন্ধ করতে যাব, তখন দেখে একটা মেল আসলো। আমি কিছু না ভেবে মেল ওপেন করতেই অবাক হলাম। আমি দেখলাম সেখানে লেখা আছে আমাকে আগের পোস্টে আবার নিয়োগ দিচ্ছে। না, আমি তো আর ওই কোম্পানিতে কাজ করবো না। এটা বলে কম্পিউটার বন্ধ করে নিহালকে খুঁজতে লাগলাম, কিন্তু ঘরে তাকে দেখতে পেলাম না। তাই ছাদে গেলাম। ছাদে গিয়ে যা দেখলাম সেটা দেখে ইচ্ছে করছে নিজে 20 টাকার শরবত খেয়ে আত্মহত্যা করি। ছাদে গিয়ে দেখি করিম চাচার মেয়ে তাসফিয়ার সাথে লুডো খেলছে। করিম চাচারা হচ্ছে আমাদের প্রতিবেশী। এটা পর্যন্ত ঠিক আছে, বাট তাদের কাহিনী দেখে আমার মাথা ঘোরাচ্ছে। চলেন তাদের কাহিনীটা বলে। নিহাল, তুমি আমার গুটি কেটে দিয়েছো। আমি আর খেলবো না, যাও। আরে তাসপিয়া, রাগ করো না, এই নাও আমার 2টা একসাথে কেটে দাও। সত্যি? কই, দাও দাও। এই তো বাবু, এদিকে 2টা আছে, কেটে দাও। তারপর তাসফিয়া আমার ভাইয়ের গুটি কেটে দিল। বাবু, তুমি না সত্যি অনেক ভালো। এটা বলে আমার ভাইয়ের 2 গালে টেনে দিল। নিহাল লজ্জা পেয়ে বলল, যা, এমন ভাবে কেউ বলে? বাবু, তোমার কাছে আরেকটা চকলেট আছে না? দাও আমাকে। এই নাও চকলেট। আচ্ছা আমি খাই দিই কেমন? হায় আল্লাহ, এই কথা শোনার জন্য আমি এই পর্যন্ত বেঁচে আছি। আমি পড়ালেখা শেষ করে ফেললাম, আজও কপালে একটা বাবু শোনা জুটলো না। আর এখানে আমার ভাই 8ম শ্রেণীতে পড়ে, নাকি প্রেম করে। আল্লাহ, দড়ি ফালাও, আমি উঠা যামু। তাই তো বলি, আমার পকেট থেকে মাঝে মধ্যে টাকা কম থাকে কেন? এই হারামজাদা তাহলে টাকা নেয়। দাঁড়া। তারপর আবার শুনতে লাগলাম তাদের লুতুপুতু। না বাবু, আমি খেতে পারবো। তোমার ভাই দেখে ফেললে সমস্যা হবে। আরে তোমার ওই বলদ দেওয়ারের কথা বলো না তো, সে তো প্রেম করে না, আমাকেও প্রেম করতে দিবি না নাকি? নাও খাও। যাক বাবা, বিয়ে করার আগেই আমার দেবর বানিয়ে দিল। নিহালের কথা শুনে তাসফিয়া হা করতেই আর আমার ভাই খাইয়ে দিল। কিন্তু তাসফিয়ার চকলেটটা খাচ্ছে না দেখে আমার ভাই, আরে বাবু, তুমি চকলেট খাচ্ছ না কেন, আর এত ভয় পাচ্ছ কেন? পি- পিছনে তাকা নিহাল। তুমি এমন ভাবে ভয় পেয়ে পিছনে তাকাতে বলছো, মনে হচ্ছে আমার ভাই আছে। এটা বলে নিহাল পিছনে তাকাতে দেখে ভাইয়া তুই এখানে কেন? এদিকে তাসফিয়া আস্তে করে চলে গেল। আর আমি এখানে, আমি বলদ তাই না? আর এই বলদের মোবাইল এনে এখানে এই কাজ করছিস তাই না? তো তুই বলত না তো কি? আচ্ছা আমি প্রেম করতেছি, তাতে তোমার এত ফাটছে কেন? ওলা বলে কি তবে রে? এই বলে আমি নিহালের কান ধরে বললাম, আয়, তোর আজ খবর আছে। তোর বিচার আমি করবো না, আম্মু করবে, আয় বলছি। এটা বলে নিহালের কান ধরে টানতে লাগলাম। ভাই লাগছে বলছি, কান ছাড়, না হলে কিন্তু ভালো হবে না। তুই তো এদিন সাদে উঠে সিগারেট খাইছিস, ওটা আমি আম্মুকে বলে দিব কিন্তু। হা হা, আমি সিগারেট খাইছি যে সেটার প্রমাণ কর। আমি যে প্রেম করি এটার প্রমাণ তুই দিতে পারবি না, কিন্তু তুই যে সিগারেট খাইছিস সেটা আমার ক্যামেরাতে বন্দি আছে। মানে? মানে খুব সোজা, তুই যে সেদিন সিগারেট খাইছিস সেটা আমার ক্যামেরাতে বন্দি করে রেখেছি। এখন আমাকে ছাড়, তা না হলে আম্মুকে বলে দেবো কিন্তু। তারপর তো তুই বুঝতে পারছিস। নিহালের কথা শুনে আমি নিহালকে ছেড়ে দিতেই নিহাল কলার ঠিক করে বলল, নেক্সট টাইম আমার আর তাসপিয়ার মাঝে আসবি না, তা না হলে কিন্তু। এটা বলে চলে গেল। আর নিহালের যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। কি দিন আইলো, বড় ভাইয়ের কোনো দামই নাই। এই শোকে একটা সিগারেট ধরে খেতে লাগলাম। তারপর কিভাবে কি করব, কোথায় চাকরি খুঁজবো, এসব ভাবতে ভাবতে আজকের দিনটা চলে গেল। সকাল 10টার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে গেলাম, তখন রিজাইন লেটার জমা দিতে। তারপর সেখান থেকে দুপুর 12টার দিকে আরেকটা কোম্পানিতে ইন্টারভিউ আছে। অফিসে গিয়ে স্যারের রুমের সামনে আসতেই, স্যার আসবো?
কাম ইন। মেয়ের কণ্ঠ শুনে কিছুটা অবাক হলাম। তারপরে কিছু না ভেবেই কেবিনে ঢুকতে দেখি নীলা ম্যাম। নীলাকে দেখে অবাক হলাম না, এটা স্বাভাবিক, কারণ কিছুদিন পরেই এমনিতেই সেই স্যার জায়গাতে বসতো। আরে আহমেদ যে, আসেন আসেন, বসেন। নীলার কথা শুনে আমি চেয়ারে বসে পড়লাম। কি ব্যাপার, আজ এমন সুন্দরভাবে ব্যবহার করছে কেন? তা স্যার, এটা কি অফিসে আসার টাইম? না, এটা অফিসে আসার টাইম না, তবে আমার আসার টাইম এটা। এ নিন ম্যাম, রিজাইন লেটার। ম্যামের দিকে বাড়িয়ে বললাম, এবং সরি কালকের ব্যবহারের জন্য। ইটস ওকে। তবে এটা কিসের কাগজ? রিজাইন লেটার ম্যাম। আমার কথা শুনে নীলা একটা মুচকে হাসতে বলল, সরি মিস্টার আহমেদ, আপনি এই চাকরি ছাড়তে পারবেন না। কেন? কারণ হচ্ছে এই কাগজ। এই কাগজে লেখা আছে আপনি আমাদের কোম্পানির সাথে 1 বছরের চুক্তি হয়েছে, এবং এই চাকরিটা নিজের ইচ্ছেতে যদি ছাড়েন তাহলে আপনি এই কোম্পানিকে নগদ 40 লাখ টাকা দিতে হবে। আর যদি টাকা দিতে না পারেন তাহলে 5 বছরের জেল। এই মেয়ের কথা শুনে ম্যামের হাত থেকে কাগজটা নিয়ে পড়তে লাগলাম। সত্যি তো, এটা লেখে আছে এবং আমার স্বাক্ষরও আছে। কিন্তু ম্যাম, আমি তো এগ্রিমেন্ট কখনো সাইন করিনি। করেছেন করেছেন মিস্টার আহমেদ, আপনি ওই দিন যে কাগজে স্বাক্ষর করেছেন সেটা কিন্তু এটা ছিল। কিন্তু ওই কাগজে তো কিছু লেখা ছিল না। লেখা ছিল না, কিন্তু লিখতে কতক্ষণ? ম্যাম, এটা ঠিক করেননি কিন্তু আপনি। আমি কোনটা ঠিক করব আর কোনটা ঠিক করব না এটা কি তোকে বলতে হবে? এখন তুই যদি চাকরি ছাড়তে চাস তাহলে টাকাগুলো দে, আর টাকা দিতে না পারলে জেল আছে। আর এই সব থেকে বাঁচতে চাস তাহলে চাকরি কর। কি আর করবো ম্যাম, আপনারা তো গরিবের পেটে লাথি অপমান সব করতে পারেন, আর আমরা গরিব, আর কি বা করতে পারি? আমরা না হয় সহ্য করি। এটা বলে আমি ম্যামের কেবিন থেকে বের হয়ে গেলাম। এদিকে আমার এমন কথা শুনে নীলা ম্যাম কিছুটা মন খারাপ হয়ে গেল, কেন সে নিজেই জানে না। এদিকে আমি আমার কেবিনে আসতেই হঠাৎ দেখতে পেলাম একটা মেয়ে আমার চেয়ারে বসে মন দিয়ে কাজ করছে। আরে আপনি কি, আর আমার কেবিনে কেন? আমার কথা শুনে মেয়েটা ফাইল থেকে চোখ সরাতে সরাতে বলল, আমার কেবিনে অনুমতি ছাড়া ঢুকে আবার আপনি বলছেন আমি আপনার। মেয়েটার কথা না বলে আমার দিকে হা করে তাকিয়ে আছি। আমি মেয়েটার দিকে এক অবাক দিকে তাকিয়ে থাকলাম। জেরিন, তুই? আমারও তো একই প্রশ্ন। আহমেদ, তুই এখানে? আমি এই অফিসে গত 1 মাস চাকরি করতেছি। ও, আমি কালকে মাত্র জয়েন করছি। তা আঙ্কেল আন্টি, তোর ফাজিল ভাইটা কেমন আছে? আলহামদুলিল্লাহ, তোর পরিবারের সবাই কেমন আছে? ভালো আছে। আর তুই তো আগের থেকে অনেক কিউট হয়ে গেছিস। আরে দূর, কি যে বলিস না। আচ্ছা, দুপুরে দেখা হবে, এখন কাজ কর। ওকে। তারপর আমি জেরিনের কেবিন থেকে বের হয়ে গেলাম। জেরিন হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড, আমরা অনেক ভালো বন্ধু ছিলাম। আমি আবার ম্যামের কেবিনে গেলাম। ম্যামের কাছ থেকে অনুমতি নিয়ে কেবিনে ঢুকে বললাম, ম্যাম, আমার কেবিন কই? আগের কেবিনে তো দেখি জেরিন কাজ করছে। ভালো তো, 2 মিনিটে দেখাতে হেসে হেসে কথা বলা, আবার নামও জেনে নেওয়া, ভালো ভালো। ম্যাম, এসব কি বলছেন বিড়বিড় করে? ম্যাম, কেবিনটা কোন দিকে বলে দিলে ভালো হয়। আমার ডান পাশের কেবিনটা। আর শোন, তুই এই পোস্টে চাকরির পাশাপাশি আমার প্রিয়, বুঝলি? মাথা নাড়িয়ে ম্যামের কেবিন থেকে চলে এসে নিজের কেবিনে গিয়ে বসলাম। তারপর নিজের মতো করে কাজ করতে লাগলাম। কাজ করতে করতে কখন যে দুপুর হয়ে গেল আমি নিজেই জানি না। আসতে পারি স্যার? এই কথা শুনে আমি ফাইল থেকে চোখ ফেরাতে দেখি জেরিন দরজার সামনে দাঁড়িয়ে অনুমতি নিচ্ছে। আরে তুই, আসতে অনুমতি লাগে নাকি? আয়। আরে কি যে বলেন না স্যার। ভিতরে ঢুকতে ঢুকতেই কথাটা বললো, আরেকবার যদি স্যার বলিস তাহলে আমার সাথে আর কথা বলবি না, বলে দিলাম। আরে এত রাগ করছিস কেন পাগল? আমি তো তোর সাথে দুষ্টুমি করছি। একটা আগের অভ্যাস এখনো যায়নি বুঝি? না, যায়নি। এখন বল, কেন এসেছিস? কেন মানে, লাঞ্চ করবি না? করবো তো, 2 মিনিট বস, আমি এই ফাইলটা শেষ করিনি, কেমন? তাহলে আমাকে দে, তুই অনেক ক্লান্ত হয়ে গেছিস। আরে না, আমি পারবো, তুই বস তো। তুই একটু বেশি কথা বলছিস, দে আমাকে। এটা বলে আমার হাত থেকে ফাইলটা নিয়ে জেরিন দেখতে লাগলো। এদিকে নীলা কাজ করছিল। হঠাৎ সিসিটিভির দিকে চোখ যেতেই রাগে ফুঁসতে লাগলো। ওদের এত বড় সাহস অফিসের মধ্যে এইসব! এ বলে পিয়নকে ডাক দিল, কিন্তু পিয়ন দুপুরের খাবার খেতে গেছে, তে আসতে পারেনি। এজন্য নীলা রাগে গজ গজ করে চেয়ার থেকে উঠতে যাবে, তখন দেখলো আমাদের জেরিন একসাথে কোথায় যেন যাচ্ছে।
তাই নীলা আর উঠলো না, আবার চেয়ারে বসে বলতে লাগলো, অফিসে আয় তুই একবার, তারপর দেখাবো মজা। অন্য মেয়েদের সাথে লুতুপুতু, তাই না? দেখ আমি কি করি তোকে। এদিকে জেরিন আমার কাজটা শেষ করার পর আমরা দুজন ক্যান্টিনে গেলাম লাঞ্চ করতে। তারপর নিজের মতো করে অর্ডার দিয়ে জেরিনকে বললাম, তা দুলাভাই কি করে? ফাজলামি করিস? দুলাভাই আসবে কি করে? বিয়ে তো করতে পারলাম না। তা ভাবি কেমন আছে? ভাবি আজ পর্যন্ত একটা প্রেম করতে পারলাম না, তাহলে ভাবি কোথা থেকে আসবে? কেন প্রেম কেন করতে পারলি না? অনেকে তো প্রপোজ করেছিল কলেজে থাকতে, তাদেরকে বানিয়ে নিতি। না ভাই থাক, আমি এমনিতেই ভালো আছি। আচ্ছা বাদ দে, খাবার আসছে খেয়ে নে। তারপর দুইজন মিলে খাবার খেতে লাগলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে দুজন হাসি মুখে কথা বলে অফিসে এসে যার যার কেবিনে চলে গেলাম। আমি যখন এই ফাইল দেখতে যাব তখন পিয়ন এসে বললেই গেল আমাকে নাকি ম্যাম ডাকছে। আমি আর দেরি না করে ম্যামের কেবিনের সামনে গিয়ে, ম্যাম আসবো? আয়। ম্যাম কেন ডাকছেন? এটা কোন জায়গা বলতে পারবি? এটা আপনার কেবিন। আরে আমার কেবিনের কথা বলছি না। এই বিল্ডিংটা কি? ম্যাম এটাও জানেন না? এটা অফিস। অফিস। এখানে কি করা হয় তাহলে? কি আর অফিসের কাজ? এখানে যদি অফিসের কাজ করা হয় তাহলে মেয়েদের সাথে এত পীড়িত করছিস কেন? জোরে চিৎকার দিয়ে বললো কথাটা। ম্যাম আপনি হয়তো ভুল বলছেন, কই আমি তো অফিসে প্রেম করছি না। একটা থাপ্পড় দিয়ে গাল লাল করে ফেলবো যদি আর একটা মিথ্যে কথা বলিস তো। আমি কি কানা? চোখে দেখতে পাই না? তুই ওই জেরিনের সাথে হেসে হেসে কথা বলছিস, আবার তোর ফাইলের কাজটাও করে দিচ্ছে। মানে কি এসবের? ম্যাম জেরিন আমার বন্ধু, তাই হেসে হেসে কথা বলতে পারি। কি 4 ঘন্টায় বন্ধু হয়ে গেলি? বাহ বাহ। তা এমন বন্ধু হয়ে নিজের কাজ রেখে যদি অন্যের কেবিনে গিয়ে আড্ডা দেওয়া ইচ্ছে হয় তাহলে চাকরি করিস কেন? পার্কে গিয়ে আড্ডা দে না। ম্যাম আপনি বেশি বলছেন। আমরা 4 বছরের বন্ধুত্ব কোনো 4 ঘন্টার না, বুঝলেন? আর জেরিন তার কাজ শেষ করে আমার কেবিনে এসে খাবার খাওয়ার জন্য ডাক দিছিল। আমি তাকে বসতে বলে হালকা কাজ করতে চেয়েছিলাম, বাট জেরিন নিজেই করছে। সেটা যাই হোক, তুই আর ওই মেয়ের সাথে কথা বলবি না। সরি ম্যাম, আমি এটা করতে পারবো না। আমি না শুনতে চাইনি। আমি বলছি তুই কথা বলবি না, মানে কথা বলবি না, ব্যাস। আমি জেরিনের সাথে কথা বললে আপনার সমস্যা কি ম্যাম? আমি এটা বলতে হঠাৎ নীলা আমার কলার ধরে বলতে লাগলো, ওই তোর সাহস কি কর? একটা কথা কানে যায় না? আর তোর তো সাহস কম না, আমার মুখে মুখে তর্ক করিস। তুই এই মুহূর্ত থেকে আর ওই জেনিনের সাথে কথা বলবি না, বলে দিলাম। ম্যাম আপনার আর আমার সম্পর্ক হচ্ছে কাজ। আমি যদি সময় মতো আপনাকে কাজ শেষ করে দিই তাহলে তো আমি কার সাথে কথা বলি আর না বলি সেটা আপনার দেখার বিষয়। ম্যাম আমার কথা শুনে রাগ কন্ট্রোল করতে না পেরে আমাকে কষে ঠাস করে একটা থাপড় দিয়ে বললেও, চেয়েছিলাম তোর গায়ে আর হাত তুলবো না, বাট তোর বেশি পাখনা গজিয়েছে, তাই একটু বেশি উঠছিস, সেই জন্য এই থাপ্পড়টা মারতে হয়েছে। আমি থাপড় খেয়ে গালে হাত দিয়ে ম্যামের দিকে তাকিয়ে আছি। তুই মনে হয় ভুলে গেছিস এটা কার অফিস, আর 1 বছরের এগ্রিমেন্টের কথা ভুলে গিয়েছিস, তাই না? সরি ম্যাম, আর কথা বলবো না। নীলা এবার যেটা করলো সেটা থেকে আমি তো অবাক। নীলা আমার গাল টান দিয়ে বললো, গুড বয়। আর সরি থাপ্পড়টা দেওয়ার জন্য। কি করব বলো, তুমি তো আমার কথা শুনতেই চাইছিলে না, তাই এমন করলাম। আমি মনে মনে বললাম এর আবার কি হলো, এত সুন্দর করে কথা বলছে কেন? যাই হোক, এমন করে কথা বললেই কিন্তু ম্যামকে অনেক সুন্দর লাগে। এই আপনারা কিন্তু বলে দিবেন না। ম্যাম আমি কি এখন আসতে পারি? আরে দাঁড়াও, এত তাড়া কিসের? এই নাও 15টা ফাইল, আর অফিস টাইমের মধ্যে আমাকে শেষ করে দিবা। ম্যাম এটা আপনি কি বলছেন? আমি এই 15টা ফাইল আজকের মধ্যে কিভাবে সম্ভব? আমি এত কিছু বুঝি না। তোমার আর আমার সম্পর্ক কাজ নিয়ে, এখন আমি কাজ দিচ্ছি, তা কমপ্লিট করার দায়িত্ব তোমার। যাও। আর হ্যাঁ, কারোর সাহায্য যাতে না নিতে দেখি, বলে দিলাম। তারপর আমি ম্যামের কেবিন থেকে বের হতে হতে বিড়বিড় করে বললাম, শালার কেন যে পাকনামি করে কাজের সম্পর্কে কথা বললাম। কত বড় সাহস, আমার সামনে অন্য মেয়েদের সাথে নাকি হেসে হেসে কথা বলে। এইবার থেকে এমন দৌড়ের ওপর রাখবো না, দেখি তুই কেমনে ওই ডাইনির সাথে কথা বলিস। এদিকে আমি আমার কেবিনে আসতেই কাজ শুরু করে দিলাম। কাজ করতে করতে আঙ্কেল আন্টি কত ভালো,
আর তাদের থেকে হয়েছে একটা জল্লাদ ডাইনি, পেতনি, রাক্ষসী, মদ্দা। দেখবি তোর কোনোদিন বিয়া হবে না। তারপর অনেক কষ্টে 14টা ফাইল শেষ করে টাইম দেখতেই দেখি 8টা 45, মানে অফিস টাইম আর মাত্র 15 মিনিট, কিন্তু এখনো ফাইল আরেকটা বাকি। তখন কেবিনে জেরিন আসলো। দোস্ত বাড়ি যাবি না? তুই চলে যা, আমার অনেক দেরি হবে, এখনো অনেক কাজ বাকি। আমি করে দিব কি? না তুই পারবি না, তুই বাড়ি চলে যা, আমার যেতে দেরি হবে। আচ্ছা তাহলে থাক তুই। এটা বলে জেরিন চলে যেতেই পিয়ন এসে বলে গেল ম্যাম ডাকছে। হয়ে গেল, কাম সারছে। এই মেয়ে যে রাগী, মুখ থেকে হাত বেশি চলে। তারপর আল্লাহকে ডাকতে ডাকতে ফাইল 5টা নিয়ে ম্যামের কেবিনের অনুমতি নিয়ে ঢুকে কাপা কাপা হাতে ম্যামকে ফাইল 5টা দিলাম। আরে দাঁড়িয়ে আছো কেন, বসো। তারপর আমি বসে থাকলাম। এদিকে ম্যাম একটা একটা ফাইল চেক করতে লাগলো, আর আমি ম্যামের দিকে এক ধ্যানে তাকিয়ে থাকলাম। কি মায়াবী চোখ তার, কত সুন্দর চেহারা। ইচ্ছে করে সারাদিন এইভাবে তাকিয়ে থাকি। ছি ছি, এইসব কি ভাবছিস তুই? ম্যাম জানতে পারলে তোর অবস্থা খারাপ করবে। সব শেষে যখন 15 নম্বর ফাইল হাতে নিতে আমার গলা শুকিয়ে গেল। আল্লাহ বাঁচাও আমাকে। এটা কি? নিজেকে স্বাভাবিক করে বললাম, জি ম্যাম, ফাইল। গাদা, ফাইল তো আমিও দেখছি, কিন্তু কমপ্লিট হয়নি কেন? ম্যাম যতগুলো ফাইল দিয়েছেন ততগুলো ফাইল এই সময়ে শেষ করা অসম্ভব, তার মধ্যে অনেক বড় ফাইলগুলো। কেন সম্ভব হবে বল আমাকে। খালি তো পারিস মেয়েদের সাথে টাঙ্কি মারতে, তাছাড়া আর কিছু পারিস না। যা এক্ষুনি ফাইলটা কমপ্লিট করে দে। তারপর আমি ফাইলটা নিয়ে যখন উঠতে যাব তখন, কোথায় যাচ্ছিস? ম্যাম আমার কেবিনে। কোথাও যেতে হবে না, এখানে বসে ফাইল কমপ্লিট করে দে। কিন্তু কোনো কিন্তু না, যেটা বলছিস সেটা কর। আমি আর উপায় না পেয়ে সেখানে বসে ফাইল কমপ্লিট করতে লাগলাম। কিন্তু আমি আর চোখে খেয়াল করে দেখলাম নীলা ম্যাম আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। ম্যাম এইভাবে তাকিয়ে থাকলে আমার কাজের সমস্যা হয়। আমার এমন কথা শুনে নীলা নিজেকে সামলে বলল, আমার দিকে না তাকিয়ে চুপচাপ ফাইলটা শেষ কর বলছি। দেখছেন এই মেয়ে কি বলে, এতক্ষণ তাকিয়ে থাকছে আমার দিকে, এখন বলে আমি নাকি তার দিকে তাকিয়েছিলাম। তারপর আমি আর কিছু না বলে আবার কাজে মনোযোগ দিলাম। এটুকু আর ফাইল শেষ করে নীলা ম্যামকে দিয়ে আমি অফিস থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে বাড়ি চলে গেলাম। কারণ আমার ছুটি তাই। এদিকে নীলা ফাইল চেক করে সবকিছু গুছিয়ে রুম থেকে বের হয়ে আমার কেবিনে তাকাতেই দেখে আমি নাই। রবিন চাচা, আহমেদ কোথায়? আহমদ বাবা তো চলে গেল একটু আগে। কি, আমাকে না বলে চলে যাওয়া, তাই না? কাল আসুক কুত্তাটা, একবার অফিসে আয়, দেখাবো মজা। এটা বলেই হনহন করে চলে গেল নীলা। এদিকে আমি বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ছাদে গিয়ে ফোন টিপতে লাগলাম। আর আম্মু আব্বু যখন জানতে পারলো আমি চাকরি ছাড়িনি তখন অনেক খুশি হয়ে গেছে। দেখছি ফোন টিপতেছিলাম, হঠাৎ অসিনের নাম্বার থেকে কল আসলো। আমি কিছু না ভেবে রিসিভ করে বসলাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওই পাশ থেকে মেয়েলি কণ্ঠে বলে উঠলো, ওয়ালাইকুম আসসালাম, আমি জেরিন। ও কি করিস? এই তো তোর সাথে কথা বলি। তুই? আমি তোর সাথে কথা বলি। তো করা হয়েছে তোমার? তোর হয়েছে? হয়েছে। আচ্ছা রাখ তাহলে, কাল দেখা হবে অফিসে। ওকে বাই। তারপর জেরিন ফোন কাটতে আবার ফোন বাজতে লাগলো। তারপর ফোন রিসিভ করে বললাম, হ্যালো, ফোন কেন দিছস? তোকে বলছি না আমাকে আর ফোন দিবি না? স্যার আমরা কিছু জানি না, আপনাকে ব্যাক করতে হবে। আমি করব না স্যার, আপনার চলে যাওয়ার পর অবৈধ কাজ বেড়ে গিয়েছে, আপনাকে ফিরতে হবে, তা না হলে বাঁচানো যাবে না দেশকে। সেটা আমার দেখার বিষয় না। তোমাদের সমস্যা তোমরা সমাধান করো, আমার বিপদে কেউ ছিল না, আমি কেন থাকবো? ভাই আর কল দেবে না, আর আমার কাছে আসার চেষ্টাও করবে না। এই বলে ফোন কেটে নাম্বার ব্লক করে রুমে এসে শুয়ে পড়লাম। তখন আবার ফোনটা বেজে উঠলো। বিরক্ত হয়ে ফোনে দিকে না তাকিয়ে বললাম, কি সমস্যা তোর? তোকে না বলছে আমাকে আর ডিস্টার্ব করবি না? ওই, আমি তোকে ডিস্টার্ব কখন করলাম? হঠাৎ মেয়ের কণ্ঠ শুনে কিছুটা চমকে গেলাম। তাড়াতাড়ি ফোনের দিকে তাকিয়ে দেখলাম এটা তো নীলা ম্যাম। সরি ম্যাম, আসলে কথাটা আরেকজনকে বলতে চেয়েছিলাম, আসলে সে লাগাতার ফোন দিয়ে বিরক্ত করছে। সরি ম্যাম। কি? কে বিরক্ত করছে, ছেলে নাকি মেয়ে? বল আমাকে। আরে ম্যাম এমন করছেন কেন? আমার বন্ধু একটা এমন করছে। ও আচ্ছা, খাবার খেয়েছো? জি ম্যাম। আচ্ছা ম্যাম বাই, আমি ঘুমাবো। ওকে, ঘুমাও তাহলে, বাই। নীলা কথাটা বলা মাত্রই আমি ফোন কেটে দিয়ে ঘুমিয়ে গেলাম। কুত্তা বিলাই অনুমান কত বড় খাটাসে, আমাকে একবারও জিজ্ঞেস করলো না যে আমি খেয়েছি কিনা। খালি ঘুমাবো ঘুমাবো বলে কাল থেকে তোর ঘুমের 12টা বাজাচ্ছি আমি। এইসব বলতে বলতেই ঘুমিয়ে গেল। রাত 3টা ছুঁই ছুঁই।
আকাশে আর চাঁদ দেখা যাচ্ছে না, অন্ধকার নিস্তব্ধ পরিবেশ, তার মধ্যে শিয়াল কুকুরের আওয়াজ। এক কথায় এই ভয়ঙ্কর ভাবে জায়গাটা ফুটে উঠেছে। মনে হয় যেন বাড়ির আশেপাশে ভূতের আনাগোনা। বলছি চট্টগ্রাম শহরে থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত পরিত্যক্ত বড় একটা বাড়ির কথা। বাড়িটা পরিত্যক্ত হলেও এখানে মানুষের আনাগোনা কম নয়। এখানে 24 ঘন্টাই মানুষ থাকে, কারণ একটাই, এখান থেকেই বাংলাদেশের বিভিন্ন জেলায় মাদক সাপ্লাই হয়। তেমন ভাবে আজকে প্রায় 1 কোটি টাকার মাদক সাপ্লাই হবে। মুখে কালো মাস্ক পরা একটা ছেলে বলে উঠলো, এই আসলাম গাড়ি আসলে তোর মালগুলো তাড়াতাড়ি তুলে দিবি। ওকে বস। আমি এখন বাড়িতে যাচ্ছি তাহলে। বস, টাকাটা কে নেবে? পাগল, টাকা তো পাঠানো হয়ে গেছে। তোরা খালি মাল তুলে দিবি, বুঝতে পারছিস? আর যত তাড়াতাড়ি পারিস তুলে দিবি। এটা বলে লোকটা বাইরে গিয়ে হঠাৎ কোথায় যেন হারিয়ে গেল। লোকটা যাওয়ার একটা পর একটা আলু ভর্তি ট্রাক আসতে তখন আসলাম নামক ছেলেটি বলে উঠলো, এই, কে কোথায় আছিস? তাড়াতাড়ি মাল তুলে দে, গাড়ি চলে এসেছে। আসলামের কথা শুনে 15 থেকে 20 জন ছেলে এসে বলল, ওকে ভাই, আমরা তুলে দিচ্ছি। এটা বলেই সবাই কাজে লেগে পড়লো। আসলাম আবার বলে উঠলো, কি রে, তাড়াতাড়ি হাত চালা, এত আস্তে আস্তে কাজ কেন করছিস? এত আস্তে আস্তে কাজ না করলে আমি আসবো কেমনে, আর তোকে উপরে পাঠাবো কেমনে? এই তোরা আস্তে আস্তে কাজ কর। এমন কথা শুনে সবাই চারিদিকে তাকাতে লাগলো, কিন্তু কাউকেই খুঁজে পেলো না। তখন তাদের মাছ থেকে ছেলে একটা মাথা গরম করে বলে উঠলো, কোন কুত্তার বাচ্চারে এই কথাগুলো বললো? সাহস থাকলে সামনে আয়। এটা বলতে দেরি, তার কপাল ফুটো হতে দেরি হলো না। সাথে সাথে ছেলেটা মাটিতে লুটিয়ে পড়লো, রক্তে পুরো মাটি লাল হয়ে গেল। আমার সাহস যদি না থাকতো তাহলে এখানে আসতাম বল আমাকে? যদি সাহস না থাকতো তাহলে তুই আজ উপরে যেতিস না, বুঝলি শিয়ালের বাচ্চারা? এই বলে একটা ছেলে অন্ধকার থেকে এক পা করে তাদের সামনে আসলো। কি, তুই আর এইভাবে মুখে মাখা দেওয়া কেন? পরিচয় দেওয়ার টাইম নেই, শুট কর। এটা বলতেই সেখানে থাকা সব ছেলে পেলে নিমেষেই মাটিতে লুটিয়ে পড়লো, শুধু আসলাম ছাড়া। হঠাৎ এমন একটা ঘটনা হয়ে যাবে তা আসলাম বুঝতে পারেনি। কি এবার বুঝলি তো আমার কত সাহস? এটা বলতে আসলাম দৌড়ে ছেলেটার পাশে পড়ে গেল। ভাই ভাই, আমাকে মারিয়েন না, আপনি যা বলবেন আমি তা করব। তাও আপনাকে হাত জোর করে বলছি, আমাকে মারবেন না প্লিজ। এটা শুনে ছেলেটা একটা মুচকি হাসি দিয়ে একটা সিগারেট মুখে দিয়ে আসলাম তাড়াহুড়ো করে ছেলেটা সিগারেটে আগুন দিতেই ছেলেটা সিগারেটে একটা টান দিয়ে বললো, তুই কার হয়ে কাজ করিস? ভাই, তার নাম বললে আমাকে সে মেরে ফেলবে। তাহলে সে মারার আগে আমি তোকে মেরে ফেলি কেমন? এই বলে তার মাথায় বন্দুক তাক করলো। ভাই ভাই, আমি বলছি আমি তাকে কখনো দেখিনি। সে সব সময় আপনার মতো মাস্ক পরা থাকে। আমার সামনে আসলে তাকে আমরা সবাই এসকে হিসেবে জানি। ও আচ্ছা, এসব কাকে সাপ্লাই দিতেছোস? ভাই, এই সব আমরা অর্থমন্ত্রীর ছেলে তারেক রহমানের কাছে সাপ্লাই দিচ্ছিলাম। ভাই, এখন সব বলে দিচ্ছি, প্লিজ আমাকে ছেড়ে দিন। তুই সব বলে দিচ্ছস তো, এখন তোকে ছেড়ে দিচ্ছ উপরে। এটা বলে আসলামের মাথায় ম্যাক্স পরা ছেলেটি আসলামের মাথায় 5 রাউন্ড গুলি ঢুকে দিল আর হাসতে হাসতে অন্ধকারে হারিয়ে গেল। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বাড়ি থেকে বের হতেই, নিহাল ভাইয়া, আমাকে 200 টাকা দাও তো। ভাইয়ের মুখে 200 টাকার কথা শুনে একটু অবাক হয়ে বললাম, তুই 200 টাকা দিয়ে কি করবি? অনেক কিছু, তুমি দিবে কি না বলো? আগে বল কেন? নিহাল একটু লজ্জা পেয়ে বললো, তোমার ভাবিকে ঘুরতে নিয়ে যাব। কি বললি হারামজাদা? আরেকবার যদি ওইসব তোর মুখে শুনি তাহলে তোর খবর আছে। দাঁড়া, অফিস থেকে আসি তারপর তোর খবর আছে। কি, তুমি আমাকে ধমক দিচ্ছ? দাঁড়াও, আমি এক্ষুনি তোমার সিগারেট খাওয়ার ছবিটা আমাকে দেখিয়ে দিব। যা যা দেখে দে, কিন্তু তোর খবর কিন্তু আমি করে ছাড়বো। সাথে আর বলবো তুমি মদ গাঁজা এইসবও খাও। নিহালের কথা শুনে হাসবো নাকি কান্না করবো? এতটুকু ছেলের মাথায় এইসব আসে কেমন? তখনই পেছন থেকে কেউ বলে উঠলো, ওগো দেওরজির সাথে এত কথা কেন বলছো? এইটা কথা শুনে পিছনে তাকাতেই আমি অজ্ঞান হওয়ার মতো টাস্কি খেলাম। এতটুকু মেয়ে আমাকে বলে দেবর? তেমন কিছু না গো, আমার বাইরে থেকে 200 টাকা নিচ্ছি যাতে তোমাকে নিয়ে ঘুরতে পারি। হায় আল্লাহ, এই দিন দেখানোর জন্য আমাকে বাঁচিয়ে রাখছো না। এই ভাই, দিবি নাকি নাকি আম্মুকে বলবো? দাঁড়া দিতেছি। এটা বলে আশপাশ থেকে একটা লাঠি খুঁজতে লাগলাম। আমার এমন হাবভাব দেখে নিহাল দিল দৌড়। জীবনে একটা প্রেম করতে পারলাম না আর এরা নাকি ঘুরবে। দাঁড়া, আজ বাসায় আসি,
তারপর দেখাবো অনেক ফাজিল হয়ে গেছে। তারপর আমি আর কিছু না ভেবেই অফিসের জন্য রওনা হলাম। কিছুক্ষণ পর অফিসে এসে নিজের কেবিনে বসতে নীলা ম্যামের ডাক পড়লো। এই মেয়ের জ্বালায় বাঁচবো না, বাড়িতে ভাই, অফিসে এই মেয়ে। তারপর আর কিছু না ভেবে অনুমতি নিয়ে ম্যামের কেবিনে ঢুকলাম। কয়টা বাজে? এটা কি অফিসে আসার সময়? ম্যামের কথা শুনে আমি ঘড়ির দিকে তাকাতে দেখি 10 মিনিট লেট হয়েছে। ম্যাম, বেশি তো লেট হয়নি, মাত্র 10 মিনিট হয়েছে। চুপ, একদম চুপ। তোর কাছে 10 মিনিট কম হলেও আমার কাছে অনেক। আমি যে তোকে এই 10 মিনিট দেখতে পেলাম না, তার কি হবে? এই রে, কি বলে ফেললাম? কি বললেন ম্যাম? আবার বলেন। কই কিছু না তো। 10 মিনিট লেট করে আসার শাস্তি হলো 10 মিনিট কান ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকবি। কি ম্যাম, এটা না করলে হয় না? 11 মিনিট। যত কথা বলবি তত বাড়বে। কি ম্যাম, একটু তো আমার দিকে দেখেন। 12 মিনিট। আমি আর কিছু না বলে ম্যামের দিকে করুণ চোখে তাকিয়ে কান ধরে এক পায়ে দাঁড়িয়ে পড়লাম। আমার এমন অসহায়ভাবে তাকানো থেকে নীলা ম্যাম মুসকে মুসকে হাসতে লাগলো। ম্যাম, ও ম্যাম, আজকের মতো ক্ষমা করে দেন না। না, তোর কোনো ক্ষমা নাই। তুই আজকে দেরি করে আসলি, আবার কাল আমাকে না বলে চলে গেলি। এটাই শাস্তি আজ তোকে দিচ্ছি। দাঁড়িয়ে থাক। ম্যাম, আর এমন হবে না, বলছি তো সব সময় আপনাকে বলে যাব আর তাড়াতাড়ি অফিসে আসবো। চুপচাপ দাঁড়িয়ে থাক। বেশি কথা বললে পুরো অফিস টাইম দাঁড় করিয়ে রাখবো বলে দিলাম। ম্যামের এমন কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। মনে মনে বললাম, ডাইনি পেতনি, একবার যদি সুযোগ পাই তাহলে এমন হবে আমিও তোকে দাঁড় করে রাখবো বলে দিলাম। আর নিহালের বাচ্চা, তোকে তো আমি ছাড়বো না, একবার বাড়ি যাই দেখাবো। প্রায় 2 মিনিট পার হতে না হতেই আমার অবস্থা কাহিল হয়ে গেছে। ঘামে মুখ লাল হয়ে গিয়েছে, মাথা ব্যথা শুরু করে দিচ্ছে। এদিকে আমার এমন মুখ লাল হয়ে যাওয়াটা নীলার চোখে পড়ে। আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, তার চোখ যেন আমার দিক থেকে সরতেছেই না। ইস, এই ছেলেটার চেহারাতে এত মায়া কেন? যত তাকাইতেই দেখতে মন চায় না। ছেলেটাকে আর কষ্ট দেওয়া ঠিক হবে না। এই যে মিস্টার, আর দাঁড়িয়ে থাকতে হবে না, যান। ফাইল আপনার কেবিনে আছে, কেবিনে গিয়ে কাজ করেন গা। আমি তো ম্যামের এমন কথা শুনে খুশিতে তাড়াতাড়ি কান ছেড়ে দিলাম। দৌড়ে আমার কেবিনে এসে বসলাম। আল্লাহ বাঁচাইছে, যদি পুরো 10 মিনিট এইভাবে থাকতাম তাহলে আমাকে আর খুঁজে পাওয়া যেত না। কিছুক্ষণ বিশ্রাম করে আমি কাজে মন দিলাম। কাজ করতে করতে দুপুর হয়ে গেল। তখন জেরিন লাঞ্চ করার জন্য ডাক দিল। আহমেদ, খাবার খাবি নাকি কাজ আরো আছে? খাবো, আমি আসতেছি, তুই দাঁড়া। তারপর সবকিছু গুছিয়ে জেরিনের সাথে খাবার খেতে গেলাম। আরে দেখি, আমি জেরিনের সাথে খাবার খেতে যাওয়া দেখে নীলা রেগে গেল আর বলতে লাগলো, আহমেদের বাচ্চা, তোকে তো আজ আমি ছাড়বো না, তুই খালি অফিসে আয়। এদিকে জেরিনের সাথে নানা দুষ্টুমির মধ্যে দিয়ে খাবার খেয়ে অফিসে আসতেই ম্যামের ডাক পড়লো। তাই দেরি না করে অনুমতি নিয়ে ম্যামের কেবিনে ঢুকে দেখি ম্যাম খাবার নিয়ে বসে আছে। সরি ম্যাম, আমি তাহলে পরে আসি কেমন? তোকে আমি যেতে বলছি, চুপচাপ চেয়ারে এসে বসে পড়। ম্যামের এমন রেগে কথা বলতেই আমি চুপচাপ বসে পড়লাম। তো একটা খাবার প্লেট এগিয়ে দিয়ে বললো, নে, এই খাবারগুলো খা। ম্যাম, আমি খেয়ে এসেছি, খেতে পারবো না। আমি তো না শুনতে চাইনি, খেতে বলছি, খা। ম্যাম, আমার পেটে তো জায়গা নেই, তাহলে খাবো কেমনে এটা? বলতে নীলা ম্যাম আমার কলার ধরে বলল, তা আমার দেওয়া খাবার খাবি কেন? তুই তো ওই জেরিনের সাথে খাবি, তাই না? ম্যাম, এইসব কি করছেন? আর কলার ছাড়ুন, কেউ দেখলে অন্য সমস্যা হবে। সমস্যা হলে সেটা আমি দেখে নেব। তোকে একবার মানা করছি না জেরিনের সাথে কথা বলবি না, তারপরেও কেন ওই মেয়ের সাথে কথা বলিস? একসাথে বসে খাবার খাস। দেখেন ম্যাম, আপনি আমাকে অফিসে কথা বলতে মানা করছেন, সেটা আমি মানি, বাট অফিসের বাইরে কিছু তো আপনি নাক গলাতে পারেন। কারণ জেরিন আমার কলেজ ফ্রেন্ড। সেটা অফিসের বাহিরে হোক বা ভিতরে, তোর কোন কালের বন্ধু ছিল সেটা আমার দেখার বিষয় না। তুই ওই মেয়ের সাথে কথা বলবি না। আমি আপনার কথা মানতে পারবো না। কি বললি তুই? এটা বলে আমাকে মারতে যাবে, অমনি আমি 2 গালে হাত দিয়ে ঢেকে রাখলাম। আমার এমন করাতে নীলের রাগটা নেমে এসেই চলে গেল। একটা মুচকি হাসি দিয়ে তার সিটে বসে পড়লো। আরে আমি ভাবছি কি হলো, ডানাটা এখন আমাকে মারলো না কেন? তাই কানা চোখে তাকে দেখি নীলা তার সিটে বসে আছে। ওই বলদ, আর ভয় পেতে হবে না, এখন সুন্দর করে বস। ম্যামের কথা মতো আমি সুন্দর করে নিজেকে ঠিক করে নিয়ে বসলাম।
আমি খাওয়া শেষ না করা পর্যন্ত তুই এখানে বসে থাকবি, কেমন? কিন্তু ম্যাম অফিসের কাজ। ভালো কথা বলছিস। এই নে, এই ফাইলগুলো চেক কর, কোথাও কোনো ভুল থাকলে ঠিক করে দিস। এটা বলে ম্যাম আমাদেরকে কিছুটা ফাইল বাড়িয়ে দিল, আর আমি সেগুলো চেক করতে লাগলাম। আর ম্যাম খাবার খেতে লাগলো। আমি ফাইলগুলো চেক করতে করতে মাঝে মধ্যে ম্যামের দিকে চোখ চলে যায়। কি সুন্দর করে খাবার খাচ্ছে, মনে হচ্ছে কোনো সুন্দরী কিউট বাচ্চা পড়ি আমার সামনে বসে খাবার খাচ্ছে। হঠাৎ একটা জিনিস দিকে পিক করে হেসে উঠলাম। কি হয়েছে, হাসতেছিস কেন? না মানে এত পেঁচিয়ে কথা না বলে সোজা বলতো। না ম্যাম, মানে বলছি আপনার গালে ভাত লেগে আছে। তো দেখে দাঁড়িয়ে আছিস কেন, সরিয়ে দে। এই বলে নীলা আমার দিকে তার মুখটা এগিয়ে দিল। ম্যাম আমি কেন, আপনি সরিয়ে নিন। তোকে যেটা বলছি সেটা কর বেটা। নীলার ধমক শুনে আমি কাঁপা কাঁপা হাতে একটা টিস্যু নিয়ে নীলার মুখটা মুছে দিয়ে নীলা ম্যামের দিকে তাকাতেই দেখি মেয়েটা লজ্জায় গাল দুটো লাল করে ফেলছে। তারপর আমি আবার ফাইল চেক করতে লাগলাম। একটু পর নীলা ম্যাম, এই আবার ভাত লেগে গেছে, দাও মুছে দাও। আবার মুছে দিলাম। একটু পর আবার মুছে দিতে বললো, কেমনটা লাগে আপনারাই বলেন। এই মেয়ে বাচ্চাদের মতো কি শুরু করছে, এগুলো বুঝতে পারছি না। ম্যাম এসব কি শুরু করছেন বাচ্চাদের মতো? একটু পর পর মুখ মুছে দিতে বলছেন, মানে কি এসবের? তুমি বেশি কথা বলো, যেটা বলছি সেটা করো। এটা বলেই আমার দিকে চোখ রাঙিয়ে দেখলো। আমি ওর কিছু না বলেই আবার মুখ মুছে দিলাম। এই মেয়ের হাব ভাব কিছুই বুঝছি না। কিছুক্ষণ তুমি, কিছুক্ষণ পর তুই। আর আগে আমাকে একদম দেখতে পেত না, আর এখন সে আমার থেকে মুখ মুছে নিচ্ছে। কিছু বলতেও পারছে না, যদি থাপ্পড় দেয়। কারণ এই কয়দিনে যে থাপ্পড় খাইছি, যদি এভাবে আরো কিছুদিন যেত তাহলে আমাকে আর চেনা যেত না। তারপর নীলা খাবার শেষ করতে করতে আমিও ফাইলগুলো শেষ করে ফেললাম। এই আহমেদ, এখন তুমি যেতে পারো। ম্যামের কথা শুনে আমি উঠে কেবিন থেকে বের হতে যাব, তখন আবার নীলা ডাক দিয়ে বলল, বিকালে এক জায়গায় যাব, রেডি থেকো, কেমন? আমি মাথা নাড়িয়ে কেবিন থেকে বের হয়ে নিজের কেবিনে যখন যাব, তখন জেনের সাথে দেখা। কি ব্যাপার মিস্টার আহমেদ, ম্যামের সাথে ম্যামের কেবিনে এতক্ষণ কি? আরে তেমন কিছু না, একটু কাজ নিয়ে কথা বলছিলাম। আমাদের বুঝতে হবে না, বুঝি বুঝি সব আমরা। দূর, কি সব আজে বাজে কথা বলছি, তুমি যাও গিয়ে কাজ করো। এটা বলে আমি হাঁটা ধরলাম। সত্যি বললে দোষ হয়ে যায়। এদিকে আমাদের এমন কথা বলা দেখে নীলার আগে ফুসতে ফুসতে বলল, এই ছ্যামড়ারে নিয়ে আর পারি না, যতবার মানা করি ততবার এই ডাইনির সাথে কথা বলে। না, বেশি দেরি করা যাবে না, আজকে এটার একটা ব্যবস্থা করতে হবে। আমি আমার কেবিনে এসে কাজ করতে লাগলাম। এদিকে এসকে মাথা গরম করে বসে আছে তার চেয়ারে। তাড়াতাড়ি খবর, কোন পুলিশ যদি সাহস হলো আমার ডেরাতে গিয়ে আমার মাল আটকানোর? বস, কোনো পুলিশ স্টেশনে আপনার কোনো মাল যায়নি, গেলে আমাদের কাছে খবর চলে আসতো। তাহলে কার এত বড় সাহস আমার মালে হাত দেয়? তাড়াতাড়ি খোঁজ লাগা, আমিও দেখি সে কোন মায়ের বেটা। বস, কিভাবে জানবো? সেখানে না কোনো প্রমাণ রেখে গেছেন, না কেউ বেঁচে আছে, শুধু রক্ত দিয়ে লিখে গেছে তোর মৃত্যু আমার হাতে, মনে রাখবি মিস্টার এসকে। এই কথাটা শুনতেই এসকে দাঁড়িয়ে গেল। হঠাৎ এসকে এমনভাবে দাঁড়িয়ে যাওয়া দেখে সবাই অবাক হলো, কারণ এসকে সবসময় গম্ভীর থাকে, সহজে উত্তেজিত হয় না। তাহলে এমন কি হলো যে সে দাঁড়িয়ে গেল? বস, আপনার কি হয়েছে, এইভাবে দাঁড়িয়ে গেলেন যে? না না, কিছু না, তোরা সবাই তোদের কাছে থাক, আমি রুমে গেলাম। এটা বলে এসকে হন হন করে রুমে চলে যেতে লাগলো। আর সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, কি হয়েছে বসের, কেউ বুঝতে পারছে না। এদিকে মন্ত্রীর ছেলে তো পাগলের মতো আচরণ করছে, তারা 1 কোটি টাকার মাল কেউ চুরি করে নিছে, মাথায় আসছে না কে করছে। বাবা, তাড়াতাড়ি আমাকে 1000+ লোক দাও, আমি নিশ্চিত ওই এসকে এই কাজ করেছে। কুত্তার বাচ্চাকে তো আমি ছাড়বো না। বাবা, মাথা ঠান্ডা কর, তুই এখন কি বলছিস তুই নিজেও জানিস না। তুই এসকের সামনে 1000 কেন, তার 2 গুণ গেলেও তুই তার কিছু করতে পারবি না। পুরো বাংলাদেশের মাফিয়া কন্ট্রোল করে এই এসকে, আর আমাদের মনে হয় না সে এই কাজ করেছে। বাবা, সে যদি এত বড় হয় তাহলে ওর আস্তানা থাকে কিভাবে আমার মাল চুরি করে? বাবা, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আমার মাল যে চুরি করেছে তাকে আমি কেটে কুত্তাকে দিয়ে খাওয়াবো। এটা বলে মাথায় গরম করে টেবিলে একটা ঘুষি দিতেই টেবিলটা কাচের হওয়ায় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সাথে সাথে তারেক রহমানের হাত থেকে ঝর্ণার মতো রক্ত বেয়ে মাটিতে পড়ছে। এতে তার কোনো খেয়াল নেই, তার চিন্তা মাদক
যেগুলো চুরি হয়েছে সেগুলোকে নিয়ে। বাবা তুই এটা কি করলি? তোর হাত থেকে রক্ত পড়ছে। এই কে কোথায় আছিস? তোরা তাড়াতাড়ি আমার ছেলেকে রুমে নিয়ে যা, আর কেউ ডাক্তারকে ডাক। রিফাত সাহেবের কথা শুনে 3-4 জন ছেলে এসে তারেককে ধরে তার রুমে নিয়ে গেল এবং তারেক আরেকজন ডাক্তারকে কল দিল। আর এদিকে তারেক রহমান কাকে যেন কল দিয়ে বলল, তাড়াতাড়ি খোঁজ লাগাও, এই কাজ কে করলো, বুঝতে পারছস? ওকে বস, আমি দেখছি। আমি কেবিনে বসে কাজ করছি, হঠাৎ নীলা ম্যাম আমার রুমে এসে বলল, চলো আমরা যাই। কোথায় ম্যাম? সেটা তোকে বলতে হবে না, আমার সাথে আসবি মানে আসবি, ব্যাস। এখনো তো বিকাল হয়নি, বিকাল হোক তাহলে যাবনি। কানা নাকি? 4টে বাজে, ঘড়ি দেখ, এইবার আয় বলছি। এটা বলেই নীলা ম্যাম আমার হাত ধরে আমাকে টানতে লাগলো। নীলা আমার শরীরের লাগাতেই আমার শরীর কেন যেন শিহরণ বয়ে গেল। কি এক অজানা ভালো লাগায় কাজ করলো, এক মনোমুগ্ধকর অজানা অনুভূতি মনের মাঝে জেগে উঠলো। আমার মনে মাঝে এক তোল পাড় ঝড় বইতেছে। এমন কেন হচ্ছে আমি নিজেও জানি না। পরক্ষণে আমি ম্যামকে বললাম, আরে ম্যাম এমন করছেন কেন? আমার হাত ছাড়ুন, আমি আসতেছি। আচ্ছা বলে আমার হাত ছেড়ে দিল আর আমার গাল টেনে দিয়ে বলল, এই তো গুড বাই আমার লক্ষ্মীটা। আস্তে করে বলল, আসো তাহলে আমার পিছু পিছু। এটা বলে ম্যাম হাঁটাতে হলো আর আমি আমার গাল মাছতে মাছতে ম্যামের পিছু হাঁটতে লাগলাম। আজকে বাবার জন্য এমন মেয়ের পাগলামি সহ্য করতে হচ্ছে, নাহলে কত আগেই আমি সোজা করে নিতাম। তারপর গাড়ির কাছে আসতেই ম্যাম বলল, এই নে চাবি, গাড়ি তুই চালা। আমি আর কিছু না বলেই চাবি নিয়ে গাড়িতে উঠে গেলাম। আমি একটা জিনিস দেখে অবাক হলাম যে এই মেয়ের আসলে হলোটা কি। আজ দেখি সামনে চিড়ে বসছে। ম্যাম আপনি এখানে কেন? আপনার না পিছনে বসবার কথা? এত কথা বলো কেন? তুমি চুপচাপ গাড়ি চালাও, আর হ্যাঁ ওই দিকের পার্কে নিয়ে যাও। আমি তো ওই দিনের পার্কের কথা শুনে ভয়ে আল্লাহকে ডাকতে লাগলাম, না জানি আজ কি করে আমার সাথে। কারণ বিপদের আগে যে পরিবেশ একটু নীরব থাকে, তেমনি নীলা ম্যাম নীরব হয়ে আছে। তারপর ভয়ে ভয়ে গাড়ি চালাতে লাগলাম। ওইদিকে নীলা মনে মনে ভাবছে, তোমার এমন ভয় পাওয়ার চেহারা দেখতে বারবার মন চায় আমার, তাই তো তোমার উপর বেশি রাগ দেখায়। কি আছে জানি না তোমার চেহারাতে, বাট আমি কি তোমার দিকে হেঁটানে এই চেহারার মধ্যে দিয়ে। কিছুক্ষণের মধ্যে গাড়ি পার্কে এসে থামলাম। তারপর ম্যামের দরজাটা খুলে দিলাম। নীলা ম্যাম নেমে আমাকে বলল, চলো তাহলে। চলো মানে? আমি কোথায় যাব? ও মা, কোথায় যাবা মানে? তুমি আমার সাথে পার্কের ভিতরে যাবা? না ম্যাম, আমি ভেতরে গিয়ে অপমানিত হতে চাই না, আপনি যান। আমাকে রাগাবে না বলে দিলাম, যেতে বলছি মানে যাবা। এই বলে আমার হাত জড়িয়ে ধরে নীলা আমাকে পার্কের ভেতরে নিয়ে যেতে লাগলো। আমার সেই দিকে কোনো খেয়াল নাই, আমার শুধু খেয়াল নীলার দিকে। সে এমন ভাবে আমার হাত ধরে আছে আমি যেন তার জামাই। আমি এক দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে আছি। আমি নীলার দিকে তাকিয়ে আছি আর নীলা যে কখন আমাকে পার্কে নিয়ে এসে একটা গাছতলায় বসলো সেটা আমি নিজেও বুঝতে পারিনি। আমার এমন তাকিয়ে থাকা দেখে নীলা কিছুটা লজ্জা পেয়ে আমাকে বলল, এই আহমেদ, আহমেদ কোথায় হারিয়ে গেলে? এটা বলে একটা ধাক্কা দিতেই আমার ধ্যান ভাঙতেই অবাক হয়ে গেলাম। আমি এখানে কেন, কিভাবে আসলাম? হেঁটে হেঁটে আসছো, আর কি এমন বলবো? এইভাবে আমাদেরকে তাকিয়ে কি দেখছো? আরে তেমন কিছু না, আমি কারোর দিকে তাকিয়েছিলাম না, আমি একটা কথা ভাবছিলাম। ও তাই? তাহলে কি? আরে তেমন কিছু না। আচ্ছা আমাকে এখানে নিয়ে আসার কারণ কি? বলতেছি, আগে বলো আমাকে কেমন লাগছে। একটু নীলা ম্যামের দিকে খেয়াল করে দেখলাম তাকে আজকে অনেক সুন্দর লাগছে। আমি মাশাআল্লাহ, আপনাকে আজকে ভালো দেখাচ্ছে। ও মা তাই? তাহলে সেই জন্য একটু আগে অমন করে তাকিয়েছিলে? আমি ম্যামের কথা শুনে কি বলবো বুঝতে পারছি না। আচ্ছা যাই হোক আহমেদ, তোমাকে যে কথাটা বলার জন্য আমি এখানে নিয়ে এসেছি, তোমাকে সেটা তাহলে বলি। বলেন, এ তো অনুমতি নেওয়ার কেস। দেখো আমি পেঁচিয়ে কথা বলতে পারি না, আমি তোমাকে সোজা বলে দিচ্ছি, আমি তোমাকে ভালোবাসি। ম্যামের মুখে এমন কথা শুনে আমি হেসে দিলাম। ম্যাম মজা করার লোক পেলেন না? একদম মজা বলবো না, আমি সত্যি বলছি। মজা বলবো না তো কি? আপনি কোথায় আর আমরা কোথায়? আমরা আপনার লেভেলে নেই, সো মজা নিতে হলে অন্য কাউকে বলেন ম্যাম।
দেখ, হাসবি না। আমার মাথায় এখন একটু ঠান্ডা আছে, তাই আর রাগ তোলাবি না, বলে দিলাম। তুই বিশ্বাস কর, আমি তোকে সত্যি ভালোবাসি। বিশ্বাস তো আপনাকে? ম্যাম, যে মেয়ে গরিবের অসহায়ত্ব সুযোগ নিয়ে সাদা কাগজের স্বাক্ষর নিয়ে একটা এগ্রিমেন্ট বানিয়ে নেয়, সেই মেয়েকে বিশ্বাস? কখনো না। তাছাড়া যেই মেয়েকে ভুল ধরে দিলে তার বিপরীতে যদি খেতে হয় থাপ্পড়, নিজের দোষ করে উল্টো সেই দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে তাকে অপমানিত করে, সেই মেয়ে কিনা আমাকে ভালোবাসে, এটা শুনে মুখ দিয়ে হাসি পাবে না তো কি? প্রথমত, আমি আগের দিনে ব্যবহারের জন্য সরি। আমি সেই দিন বুঝতে না পারলেও আমি যে ভুল ছিলাম সেটা বুঝতে পারছি। তুমি যেই দিন এই পার্কে আমাকে থাপ্পড় দিয়ে বুঝিয়েছ, সেই দিন বুঝলা। তারপর থেকে তোমার কথাগুলো ভাবতে ভাবতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি তা আমি নিজেও জানি না। প্লিজ আমাকে তুমি ফিরিয়ে দিও না। প্লিজ প্লিজ আহমেদ। নীলার কথায় আমি জবাব দিলাম, যেটাই হোক ম্যাম, আমার পক্ষে আপনাকে ভালোবাসা সম্ভব না। আর আমি এটাও বুঝতে পারছি এটা আপনার আবেগ, কয়েকদিন পর কেটে গেলে আবার ঠিক হয়ে যাবে। বাই বলে সেখান থেকে চলে আসতে যাব, তখন নীলা আমাকে পেছন থেকে জোরে ধরে